আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধের ২২তম দিন পার হয়ে গেছে। ২৩তম দিনে আমরা সর্বশেষ আপডেটগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা করেছে। পাশাপাশি ইরান ইসরায়েলের সবচেয়ে বড় পারমাণবিক স্থাপনা বা পারমাণবিক স্থাপনার শহর যেটাকে বলা হয় সেখানে হামলা করেছে, ডিমোনায় হামলা করেছে। পাশাপাশি দিয়াগো গার্সিয়ায় ইরান হামলা করেছে। এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই যেই ঘটনা নিয়ে আলোচনা করা দরকার সেটা হচ্ছে ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনা। আপনারা জানবেন ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় ইরানের সবচেয়ে বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে। আর এটা বলা হয় ইরানের সবচেয়ে সিকিউর পারমাণবিক স্থাপনা। এটা মাটির ১০০ মিটারেরও গভীরে স্থাপন করা হয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংকার ব্লাস্টার যেই বোমাগুলো আছে সেই বোমাগুলো মোটামুটি ৬০ থেকে ৮০ মিটার নিচে গিয়ে দেন হচ্ছে ব্লাস্ট হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাংকার ব্লাস্টার বোমাগুলো আছে, আপনারা জানবেন গত ১২ দিনের যুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বি-52 স্পিড দিয়ে দেন হচ্ছে এই নাতানজি ইস্পাহানে তাদের বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা করেছিল। কিন্তু তখনও যুক্তরাষ্ট্র বলেছিল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। যুক্তরাষ্ট্র বললে ভুল হবে, এখানে আপনি ট্রাম্পের কথা বলতে পারেন। ট্রাম্প বলেছিল ইরানের পরমাণু স্থাপনা মাটির সাথে মিশে গিয়েছে, আমরা এই যুদ্ধে জিতে গেছি, ইরানের আর পরমাণু স্থাপনা বলতে কিছু নেই, ইউরেনিয়াম বলতে কিছু নেই। কিন্তু এই যুদ্ধে এসে দেখা গেছে আসলে ইরানের তখন কোনো ক্ষয়ক্ষতিই হয়নি, তেমন কোনো ক্ষয়ক্ষতিই হয়নি। আর ইরান বলেছিল আমরা আমাদের ইউরেনিয়াম আগে থেকেই এখান থেকে সরিয়ে নিয়েছি, আর সেটার প্রমাণ পাওয়া গিয়েছিল। এইবারও পাওয়া গেছে যে ইরান আসলে তাদের ইউরেনিয়াম সরিয়ে নিতে সক্ষম হয়েছে। অন্যদিকে এবার একদম প্রথম দিকে যুদ্ধের প্রথম এবং দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানের যেই পরমাণু স্থাপনাগুলো আছে সেগুলোর উপর হামলা করেছিল। তাদের সরকারি দপ্তর থেকে শুরু করে তাদের যত সরকারি স্থাপনা আছে, আইআরজিসি, তারপর হচ্ছে তাদের আধা সামরিক বাহিনী, তাদের সেনাবাহিনী, সকল স্থাপনায় তারা প্রথম দিন থেকেই হামলা চালায়। পাশাপাশি কিছু পরমাণু স্থাপনাও হামলা চালায়, যেমন স্পাহানের মতো স্থাপনাগুলোতে হামলা চালায়। কিন্তু গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে তাদের সবচেয়ে সিকিউর, সবচেয়ে বেশি ইউরেনিয়াম যেখানে মজুদ রয়েছে নাতাঞ্জ, সেই নাতাঞ্জে হামলা করেছে। আর এই হামলা কখন হলো? যখন কয়েক ঘন্টা আগে যুক্তরাজ্য ঘোষণা দিল যে তাদের যে দিয়াগো গার্সিয়া দ্বীপপুঞ্জ আছে সেই দ্বীপপুঞ্জগুলোকে ব্যবহার করতে দিবে যুক্তরাষ্ট্রের হামলার জন্য। আর আপনারা জানবেন দিয়াগো গার্সিয়া দ্বীপ হচ্ছে ভারত মহাসাগরের একটি দ্বীপ। আরব মহাসাগর ভারত মহাসাগরের মাঝামাঝি একটি দ্বীপ বলতে পারেন। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যুদ্ধবিমান যেগুলো বি-2, বি-52, বি-1, তারপর হচ্ছে তাদের অত্যাধুনিক যেই যুদ্ধ জাহাজগুলো আছে, এমনকি তাদের যে রণতরীগুলো আছে সেই রণতরীগুলো এই দিয়াগো গার্সিয়াতে গিয়ে আরাম করে, দেন সেখান থেকে যুদ্ধ পরিচালনা করে। গতবার বলা হয়েছিল যে যুক্তরাষ্ট্রের বি-52 স্পিরিট বোমারু বিমানগুলো তাদের গুয়াম ঘাঁটি থেকে এসে, এশিয়াতে যে গুয়াম ঘাঁটি আছে সেই গুয়াম ঘাঁটি থেকে এসে দেন হচ্ছে হামলা চালাবে। দেন হচ্ছে হামলা চালিয়েছে, হামলা চালিয়ে আবার সেখানে চলে গেছে। কিন্তু অনেকেই ধারণা করা হচ্ছে সেটা জাস্ট চোখে পর্দা দেওয়ার জন্য ছিল, কিন্তু অ্যাকচুয়াল হামলা এই দিয়াগো গার্সিয়া থেকেই করা হয়েছে। কেননা এই দিয়াগো গার্সিয়া তাদের সবচেয়ে সিকিউর একটা জোন তারা মনে করে সিকিউর একটা জোন, কেননা ইরান এর আগে কখনোই এই দিয়াগো গার্সিয়াকে টার্গেট করে মিসাইল হামলা করেনি। এমনকি যুক্তরাষ্ট্র ইসরায়েল দাবি করেছে ইরানের কাছে সর্বোচ্চ ২,০০০ বর্গ কিলোমিটার পাল্লার মিসাইল রয়েছে। ২,০০০ বর্গ কিলোমিটার পাল্লার মিসাইল রয়েছে, এর বেশি তাদের কাছে মিসাইল নেই, এর বেশি বড় পাল্লার মিসাইল তাদের কাছে নেই। কিন্তু দিয়াগো গার্সিয়ার দূরত্ব ইরান থেকে প্রায় ৪,০০০ বর্গ কিলোমিটারের মতো, স্পেসিফিক্যালি বলতে গেলে ৩৮০০ বর্গ কিলোমিটার। ইরান থেকে দিয়াগো গার্সিয়ার দূরত্ব ৩৮০০ বর্গ কিলোমিটার। আর ইরানের কাছে ইসরায়েল আর আমেরিকা দাবি করছে ২,০০০ বর্গ কিলোমিটারের ব্যালিস্টিক মিসাইল রয়েছে তাদের কাছে। ৪,০০০ কিংবা ৩৮০০ বর্গ কিলোমিটারের কোনো ব্যালিস্টিক মিসাইল নেই যে তারা দিয়াগো গার্সিয়াতে হামলা করবে।
এই কারণে মধ্যপ্রাচ্যের কোনো ঘাঁটিতে তাদের সর্বাধুনিক, তারপর হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমানগুলো না রেখে, তাদের যুদ্ধ জাহাজগুলো না রেখে তারা হচ্ছে এই দিয়াগো গার্সিয়াতে তাদের যুদ্ধ জাহাজগুলো, তাদের রণতরীগুলো, তাদের অত্যাধুনিক বিমানগুলো রাখতো। আর এখান থেকেই অ্যাকচুয়ালি ইরানের নাতানজে হামলা করা হয়েছে। ইরানের নাতানজে এখান থেকেই হামলা করা হয়েছে। যখন যুক্তরাজ্য ঘোষণা দিল, যদিও যুক্তরাজ্য এখন ঘোষণা দিয়েছে যে আমরা এই ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সাথে ইরানের বিরুদ্ধে যেই দ্বীপগুলো আছে আমাদের সেগুলো ব্যবহার করতে দিব, কিন্তু প্রথম দিকে আপনারা জানবেন যুক্তরাজ্য আর কানাডাই প্রথমে ঘোষণা দিয়েছিল যে আমরা যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সাথে এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে লিপ্ত আছি প্রথম দিন থেকেই। কিন্তু মাঝখানে যুক্তরাজ্যের সাথে, ইউরোপের সাথে আর ট্রাম্পের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়, যেই দ্বন্দ্বে যুক্তরাজ্য পরবর্তীতে আবার পেছনে সরে যায়, মুখে পেছনে সরে যায়। যদিও সার্বিকভাবে তারা সহায়তা দিতেই থাকে, সবসময় সহায়তা দিবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা দেওয়া ছাড়া আসলে ইউরোপ দাঁড়াতেই পারবে না। তারা সহায়তা দিয়ে গেছে, কিন্তু মুখে বলেছে আমরা এই যুদ্ধ চাই না, আমরা এই যুদ্ধ করতে চাই না, আমরা এই যুদ্ধ দেখতে চাই না, এই যুদ্ধ ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের বক্তব্য দিলেও তারা আসলে যুক্তরাষ্ট্রকে প্রথম থেকেই সহায়তা দিয়ে যাচ্ছে। যেমন অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার অলরেডি বলেছে যে আমরা প্রথম থেকেই যুক্তরাষ্ট্রকে যত ধরনের সহযোগিতা আমাদের কাছ থেকে চেয়েছে আমরা দিয়ে গেছি, কিন্তু তারা মুখে বলেছে না আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবো না, এই যুদ্ধ আমাদের না। এটা তারা মুখে বলে গেছে। এই হচ্ছে পরিস্থিতি। তারা বলেছে কিন্তু কাজ হয়নি। তারা বলেছে কিন্তু কাজ হয়নি। এখন ইউরোপিয়ানরা কতটুকু দূরে থেকে কথা বলে দেন হচ্ছে নিচে নিচে সাপোর্ট দিয়ে যেতে পারবে, সেটা বড় একটা প্রশ্নের বিষয়। তাদের হয়তোবা অচিরেই এই যুদ্ধে যোগ দেওয়া লাগতে পারে। যেমনটা গতকালকে দেখা গেছে, ইউরোপিয়ান দেশগুলো আর মধ্যপ্রাচ্যের দেশগুলো সবাই মিলে একটা বিবৃতিতে নিন্দা প্রস্তাব জানিয়েছে, যেটা হচ্ছে হরমুজ প্রণালী আর ইরানের বিরুদ্ধে। ইরান কেন বা কিভাবে অবৈধভাবে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে, এটার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলো পাশাপাশি ইউরোপের দেশগুলো একটা নিন্দা প্রস্তাব পাশ করেছে। আর আপনারা জানবেন এর আগে যুক্তরাষ্ট্র একটা টাস্ক ফোর্স গঠনের কথা চিন্তা করছিল, বা টাস্ক ফোর্স গঠনের জন্য ইউরোপিয়ান দেশগুলোকে অফার করেছিল যে আমরা একটা টাস্ক ফোর্স গঠন করে দেন হচ্ছে হরমুজ প্রণালী রক্ষা করব, হরমুজ প্রণালীকে সিকিউর করব। কিন্তু কিছু দেশ বলেছিল যে যেখানে পৃথিবীর সবচেয়ে বড় নৌবাহিনী, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিধ্বংসী নৌবাহিনী হরমুজ প্রণালীকে ছোটাতে পারছে না বা হরমুজ প্রণালীকে সিকিউর করতে পারছে না, সেখানে আমরা কি করব? আমাদের যুদ্ধজাহাজ গিয়ে কী করবে? যেখানে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক এয়ারফোর্স, অত্যাধুনিক নৌবাহিনী মিলেও হরমুজ প্রণালীকে সিকিউর করতে পারছে না, সেখানে আমরা গিয়ে কি করব? এটা হচ্ছে কথা। এটা ইউরোপিয়ান অনেক দেশ বলেছিল। আর ট্রাম্প যেটা চায় সেটা হচ্ছে ইউরোপিয়ান দেশগুলো, ন্যাটো, পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়াকে এই যুদ্ধে জড়াতে, যাতে তারা হরমুজ প্রণালী মুক্ত করতে পারে। এটা হচ্ছে ট্রাম্পের কথা। ট্রাম্প বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। সে এখন কি বলছে, 2 মিনিট পরে কি বলছে সেটা জানে না। সে গতকালকে আবার বলছে ইরানের সাথে আমরা কোনো আলোচনা করব না, আলোচনার কোনো সুযোগ নেই। আবার বলছে ইউরোপিয়ান রাষ্ট্রগুলো থেকে আমি সহায়তা চেয়েছিলাম, সেটা একটা ফাইজলামি ছিল, আমরা তো যুদ্ধে জিতেই গেছি। আমরা যুদ্ধে জিতেই গেছি, ইরানের 90% মিসাইল সক্ষমতা পানির সাথে মিশিয়ে দিয়েছি আমরা। সে এখন এই কথা বলছে। অন্যদিকে দেখা যাচ্ছে ইরান প্রতিনিয়ত ব্যাপক মাত্রায় হামলা চালাচ্ছে। গত রাত্রে ইসরায়েলে ব্যাপক মাত্রায় হামলা চালিয়েছে ইসরায়েলে ডিমোনায় হামলা চালিয়েছে। ডিমোনা যে পারমাণবিক স্থাপনা আছে তার পাশেই হামলা চালিয়েছে। যখন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল নাতানজে হামলা করলো, ঠিক এর পরপরই ডিমোনা টার্গেট করে হামলা করার মানে হচ্ছে ইরান আসলে বোঝাতে চেয়েছে যে আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে তোমারও একদম হৃৎপিণ্ডে আমি হামলা করব। যদিও সেই হামলা ডিমোনার পাশে 12 কিলোমিটার দূরে গিয়ে পড়েছে বা 12 কিলোমিটার দূরে গিয়ে আঘাত এনেছে, কিন্তু এই হামলায়, গত রাতের হামলায় প্রায় 11 জন নিহত হয়েছে। 11 জন ইসরায়েলি সরকারি হিসেব অনুযায়ী 11 জন তারা স্বীকার করেছে। এখন আপনি চিন্তা করেন বা আপনি ক্যালকুলেট করে নিন যে ইসরায়েল যে হিসাব দেয় সেই হিসাবের এগেনস্টে কতজন নিহত হতে পারে। অন্যদিকে 200-র মতো ব্যক্তি আহত হয়েছে একদিনের হামলায়, এক রাতের হামলায়। ডিমোনায় এতটা শক্তিশালী হামলা হয়েছে। ডিমোনায় আসছি, প্রথমে আমরা দিয়াগো গার্সিয়ায় যাই। দিয়াগো গার্সিয়া থেকে যখন হামলা হলো, এর পরপরই খবর এলো যে ইরান দিয়াগো গার্সিয়ায় হামলা করেছে। এখন
প্রশ্ন হচ্ছে, যেই দিয়াগো গার্সিয়া প্রায় 4,000 বর্গ কিলোমিটার দূরে, সেই দিয়াগো গার্সিয়ায় ইরান কিভাবে হামলা করলো, যেখানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল দাবি করে আসছিল যে ইরানের কাছে 2,000 বর্গ কিলোমিটার পাল্লার বেশি কোনো ক্ষেপণাস্ত্র নেই বা ব্যালিস্টিক মিসাইল নেই, হাইপারসনিক মিসাইল নেই। সেখানে ইরান কিভাবে 4,000 পাল্লার বা 4,000 বর্গ কিলোমিটার পাল্লার মিসাইল দিয়াগো গার্সিয়াতে হামলা করলো? যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য দাবি করেছে তারা দুটি মিসাইল আঘাত এনেছে। এটার আগে আরেকটু দূরে যাই, আরেকটু দূরে গিয়ে আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা খবর বলে আসে। মার্কিন যুক্তরাষ্ট্রের বার্গসডেল বিমান ঘাঁটির উপরে দুইটা বা একাধিক অজ্ঞাত ড্রোন উড়তে দেখা গেছে। সেটা কোথায়? আটলান্টিকের ওই পারে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ঘাঁটিতে, মূল ভূমিতে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূমিতে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘাঁটি বার্গডেল বিমান ঘাঁটি। সেই বিমান ঘাঁটির উপরে কয়েকটি, আপনি বলতে পারেন এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি। সেই বিমান ঘাঁটির উপরে দুটি ড্রোন উড়তে দেখা গেছে। দুটি বা একাধিক ড্রোন বলেছে, একাধিক ড্রোন উড়তে দেখা গিয়েছে। এখন এই ড্রোন ওড়ার মানে কি? যেই আকাশে একটা পাখিও জিজ্ঞেস করা ছাড়া উঠতে পারে না, যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেমের এগেনস্টে তারা বুলি উড়াতো আর কি। যদি এই বুলি বাটির সাথে মিশিয়ে গিয়েছে মধ্যপ্রাচ্য আর ইসরায়েল যুদ্ধে, মোটামুটি তাদের যে অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম, তারা যেভাবে বলে যে শতভাগ, তারপর হচ্ছে 90%, 80% সক্ষম এয়ার ডিফেন্সে তাদের সিকিউরিটি করার জন্য, কিন্তু এটা আসলে একটা ভুল ভ্রান্তি ছিল। পুরো দুনিয়ার কাছে একটা ভুল ভ্রান্তি তুলে ধরেছিল আর পুরো দুনিয়াকে বোকা বানানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু ইরান সেই ভুল ভ্রান্তিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সেখানে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটির উপরে দুটি ড্রোন উড়ে? আপনারা জানবেন, কিছুদিন আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন যে ইরানের ওপর দায় চাপানোর জন্য বা মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যেভাবে কাদায় আটকে গেছে আর মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের গভর্নমেন্টের উপর চাপ প্রয়োগ করছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে বোঝানোর জন্য বা কনভিন্স করার জন্য, ইরানের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য তারা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন করতে পারে। 9/11-এর মতো একটা ফলস ফ্ল্যাগ অপারেশন করতে পারে। আপনারা জানেন 9/11-এ টুইন টাওয়ারে হামলা হয়েছিল, আর সেই হামলাকে কেন্দ্র করেই ইরানে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে 20 বছর বসেছিল, 20 বছর হত্যাযজ্ঞ চালিয়েছে, এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল। আর মাসুদ পেজেশকিয়ান সেটাকেই মনে করিয়ে দেয় যে 9/11-এর টুইন টাওয়ার হামলার মতো একটা ফলস ফ্ল্যাগ অপারেশন পরিচালনা করে মার্কিন জনগণকে বোঝানোর চেষ্টা করা হবে যে ইরান এই হামলা পরিচালনা করেছে, এতে করে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ কনভার্ট হয়ে ইরান বিরোধী মনোভাব পোষণ করে বা এই যুদ্ধকে বৈধতা দেয়। ঠিক এর এক সপ্তাহ পরেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটির উপর দিয়ে অজ্ঞাত ড্রোন উড়তে দেখা যায়, যেখানে তারা দাবি করতো তাদের অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম শতভাগ সিকিউর, হোক না তার দেশের ভিতর থেকে ড্রোন উড়াচ্ছে। তো এতে করে সহজেই বোঝা যায় যে মাসুদ পেজেশকিয়ান যে ফলস ফ্ল্যাগ অপারেশনের কথা বলছিল, আসলে সেটা তাদের গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই ছিল। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এই ধরনের ফলস ফ্ল্যাগ অপারেশনের একটা প্রিপারেশন নিচ্ছে, যাতে ইরানের ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে কনভিন্স করা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ থেকে এই ইরান যুদ্ধের বৈধতা পাওয়া যায়। যদিও তাদের যেই কর্মকর্তা আছে, তাদেরকে সংবাদ মাধ্যম যখন জিজ্ঞেস করছে যে আসলে এই যুদ্ধে আপনাদের চাহিদা কি, এই যুদ্ধে আপনারা কী চান, তারা উত্তর দিতে পারে না। তারা বলে ইরান হামলা করতে পারতো, এই মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, কিন্তু তারা কোনো ধরনের ভ্যালিড উত্তর দিতে পারে না। আরও একটা খিচুড়ি পাকিয়ে ফেলে যে আসলে আমরা কেন ইরানে হামলা করেছি, ইসরায়েলের কথায় হামলা করেছি, এই সেই অনেক কিছু বলে, কিন্তু তারা অ্যাকচুয়াল উত্তর দিতে পারে না। এখন সেইখান থেকে বাঁচতেই, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের চাপ থেকে বাঁচতে তারা এই ধরনের পদক্ষেপ নিয়ে রাখতে পারে। এমনও ঘটতে পারে যে খুব দ্রুত সময়ের মধ্যে একটা বড় ধরনের ফলস ফ্ল্যাগ অপারেশন যুক্তরাষ্ট্র হবে, এতে করে বহু নিরীহ মানুষ প্রাণ হারাতে পারে, শুধুমাত্র ফলস ফ্ল্যাগ অপারেশন বা তাদের জনগণকে বোঝানোর জন্য, তাদের জনগণ থেকে এটার বৈধতা নেওয়ার জন্য। এটা ঘটার সম্ভাবনা খুবই বেশি, কারণ যুক্তরাষ্ট্র যেভাবে কাদায় আটকে পড়েছে, এখান থেকে ট্রাম্প বের হওয়ার চেষ্টা করেও বের হতে পারছে না। আর এতে করে
সে মোটামুটি ব্যাপক মাত্রায় উল্টোপাল্টা বুলিয়ে উড়াচ্ছে। তাই বোঝা যায় যে একটা ফলস ফ্ল্যাগ অপারেশন নির্ধারিত। যেমনটা আপনারা দেখেছেন মধ্যপ্রাচ্যের অনেক দেশে ফলস ফ্ল্যাগ অপারেশন করা হয়েছে। তুরস্কের দিকে 3টি মিসাইল নিক্ষেপ করা হয়েছে। তারপর হচ্ছে আজারবাইজানের নাকচিভান বিমানবন্দরে হামলা করা হয়েছে। ইরান সরাসরি বলেছে এগুলো এগুলো ফলস ফ্ল্যাগ অপারেশন, এগুলো ফলস ফ্ল্যাগ অপারেশন। আর যুক্তরাষ্ট্রের এই ড্রোন ওড়ার মাধ্যমে মোটামুটি এটা কনফার্ম হয়েছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েল এই যুদ্ধে বড় ধরনের ফলস ফ্ল্যাগ অপারেশনের পরিকল্পনা করছে বা এখনও করে যাচ্ছে। এবং মধ্যপ্রাচ্যের অনেক তেল স্থাপনায়, ওমানের একটা তেল স্থাপনায় হামলা হয়েছে। ইরান সরাসরি দাবি করেছে আমরা সেই স্থাপনায় হামলা করিনি। সেই স্থাপনা ব্যাপক মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাপক মাত্রায়। তারা বলেছে ওমান তুরস্ক আমাদের ভাই প্রতিম দেশ, আমরা তাদের উপর হামলা করিনি। তাদের উপর হামলা করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ফলস ফ্ল্যাগ অপারেশনের মাধ্যমে। এটা দেখা গেছে বহুবার। সৌদি আরবেও কিছু স্থাপনায় ফলস ফ্ল্যাগ অপারেশন হয়েছে। কিন্তু সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এই 3-4টি দেশে ব্যাপক মাত্রায় হামলা আসলে ইরান চালিয়েছে। এখন দিয়াগো গার্সিয়াতে ইরান যেই হামলা করেছে বা যুক্তরাজ্য দাবি করেছে ইরান যে হামলা করেছে তাদের 2টি মিসাইল তারা ধ্বংস করে দিয়েছে, এটার বিরুদ্ধে ইরান বলেছে তারা এই হামলা করেনি। এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র তারা এতদিন যে দাবি করে আসছিল যে ইরানের কাছে 2000 বর্গ কিলোমিটার পাল্লার অধিক কোনো ক্ষেপণাস্ত্র, কোনো ব্যালিস্টিক মিসাইল নেই, সেখানে ইরান 4000 বর্গ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল কোথায় পেল? 4000 বর্গ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল কোথায় পেল? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এখন ইরান দাবি করছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছে আমরা এই হামলা চালাইনি, আমাদের কাছে 4000 বর্গ কিলোমিটার, সে এভাবে বলেনি 4000 বর্গ কিলোমিটার পাল্লার কোনো ক্ষেপণাস্ত্র নেই, কিন্তু সে বলেছে দিয়াগো গার্সিয়া আমরা কোনো হামলা চালাইনি। এখন এই দিয়াগো গার্সিয়ার হামলা এটা ইউরোপিয়ানদের বা ইউরোপীয় রাষ্ট্রদের টানার একটা প্রসেস হতে পারে। কেননা ইউরোপও আসলে ইরান থেকে 3500 কিংবা 2000 3000 বর্গ কিলোমিটার দূরে, 3500 4000 বর্গ কিলোমিটার দূরে, ইরান থেকে 3500 4000 বর্গ কিলোমিটার দূরে হচ্ছে ইউরোপ। আর ইউরোপকে এই হামলার মাধ্যমে হয়তো বা যুক্তরাজ্য আর ইসরায়েল বোঝানোর চেষ্টা করেছে যে ইরান যদি দিয়াগো গার্সিয়ায় হামলা করতে পারে সেক্ষেত্রে ইউরোপও ইরানের হাতের কাছে রয়েছে। তাই ইউরোপ এখনই এই যুদ্ধে যোগ দেওয়ার মাধ্যমে ইরানকে ধ্বংস করা জরুরি হয়ে পড়েছে। তারা এটা দাবি করছে বা তারা এটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে ইউরোপীয় দেশগুলোকে যে তোমরা দ্রুত যোগ দাও, আমি তোমাদের ডাকছি, নয়তোবা ইরান তাদের 4000 বর্গ কিলোমিটার পাল্লার যে মিসাইলগুলো আছে সেগুলোকে দিয়ে হামলা করে তোমাদের নিজস্ব ভূমিকে টার্গেট করবে। এটা দাবি করছে, এটা বলছে তারা ইনভিজিবলি। অলরেডি সে ইউরোপিয়ান দেশগুলোর উপর ব্যাপক মাত্রায় চাপ সৃষ্টি করছে সরাসরি সামনে থেকে এই যুদ্ধে যোগ দেওয়ার জন্য, কিন্তু যোগ দিচ্ছে না। এখন বিভিন্ন ধরনের ফলস ফ্ল্যাগ অপারেশন করার চেষ্টা করছে, পাশাপাশি ইউরোপিয়ান দেশগুলোর নিজস্ব ভূমিতে বিভিন্ন চার্জে, বিভিন্ন জনবহুল এলাকায় হামলা করে দেন হচ্ছে ইরানের নাম দেওয়ার চেষ্টা করছে। আর এটা নিঃসন্দেহে আপনি বলতে পারেন মোসাদের কর্মকাণ্ড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই ধরনের অপারেশন মোসাদ খুব ভালো পারে, খুব ভালো পারদর্শী মোসাদ এই ধরনের অপারেশনে। তো এই ধরনের ফলস ফ্ল্যাগ অপারেশনের মাধ্যমেও ইউরোপিয়ান দেশগুলোকে এই যুদ্ধে টানার ব্যাপক মাত্রায় চেষ্টা চলছে। কিন্তু ইউরোপিয়ান দেশগুলো এখন অবধি এই যুদ্ধে যোগ দেয়নি, এখন অবধি যোগ দেয়নি। কিন্তু তারা ধীরে ধীরে এদিকে এগোচ্ছে, এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। ট্রাম্প এমন একটা পরিস্থিতি তৈরি করছে, ইসরায়েল এমন একটা পরিস্থিতি তৈরি করছে যাতে ইউরোপিয়ান আর মধ্যপ্রাচ্যের কোনো দেশ এই যুদ্ধ থেকে বাদ না থাকে। আর যদি ইউরোপিয়ানরা আর হচ্ছে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় তখন দেখা যাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল কিছুটা পিছু হটে তারা তাদের নতুন পরিকল্পনা সাজাবে। আর হরমুজ প্রণালী আটকে দেওয়ার জন্য ইরান যেই তেলগুলো রপ্তানি করছিল ইরানের সেই তেলগুলোকে অনুমোদন দিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় 145 মিলিয়ন ব্যারেল তেলের জন্য বা 1 মাসের জন্য আপনি বলতে পারেন, আগামী 1 মাসের জন্য ইরানের উপর থেকে তেল নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সে উঠিয়ে নিয়েছে কেন? সে উঠিয়ে নিয়েছে শুধুমাত্র তেলের বাজার যাতে স্থিতিশীল থাকে। মানে এখানে অনেকগুলো প্রশ্ন আসে যে আসলে তেলের বাজার স্থিতিশীল থাকবে কিভাবে যদি ইরান আসলে ডলারে তেল বিক্রি নাই করে। এখানে অনেক ধরনের প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো নিয়ে অন্য আরেকদিন আলোচনা করব। কিন্তু যুক্তরাষ্ট্র আসলে বাধ্য হয়েছে
ইরানের ওপর থেকে 30 দিনের নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে। এমনটাও হতে পারে যে ইরান যেটা দাবি করছে যে তাদের উপর থেকে সকল নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে যুদ্ধবিরতির জন্য বা এই যুদ্ধ পরিপূর্ণ শেষ করার জন্য। তারা যুদ্ধবিরতি বলতে কিছু মানে না, তারা শুধু বলছে আমরা এই যুদ্ধ শেষ করতে চাই। যুদ্ধবিরতি বলতে কিছু নেই। যুদ্ধবিরতি করার পর হচ্ছে ইসরায়েল তার অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ভরবে, যুক্তরাষ্ট্র আবার নতুন রাডার স্থাপন করবে, তার হচ্ছে আবার হামলা করবে। এই ধরনের কোনো যুদ্ধবিরতি আমরা চাই না। সরাসরি যুদ্ধ বন্ধ হবে, নয়তোবা এই যুদ্ধ যতদিন যুক্তরাষ্ট্র চায় আমরা ততদিন চালিয়ে যাব। আর ইরানের দাবি হচ্ছে যদি যুদ্ধ বন্ধ করতে চাও, যদি এই যুদ্ধ শেষ করতে চাও, সেক্ষেত্রে ইরানের উপর থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, যুক্তরাষ্ট্রের সকল ঘাঁটিগুলো এখান থেকে উঠিয়ে নিতে হবে এবং শতভাগ গ্যারান্টি দিতে হবে ইসরায়েল যুক্তরাষ্ট্র কখনোই ইরানে আর হামলা করতে পারবে না বা করবে না। পাশাপাশি ইরানের যেই ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির সম্পূর্ণ ক্ষতিপূরণ ইসরায়েলের যুক্তরাষ্ট্রকে দিতে হবে। যদিও এতগুলো শর্ত কখনোই যুক্তরাষ্ট্র মানবে না, একটা সময় গিয়ে দুই পক্ষই ক্লান্ত হয়ে পড়বে, তখন দেখা যাবে যে একজন আরেকজনের সাথে একটা নেগোসিয়েশনে আসছে, কিন্তু ইরান সর্বোচ্চ চেষ্টা করবে তার উপর থেকে সবগুলো নিষেধাজ্ঞা প্রত্যাহার করার। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যদি ইরান টিকে যায় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করতে বাধ্য হতে পারে। অন্যান্য শর্তগুলো মানুক বা না মানুক, কিন্তু তাদের উপর থেকে দীর্ঘমেয়াদে নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটা সম্ভাবনা তৈরি হতে পারে যদি হরমুজ প্রণালী আটকে দিয়ে তেলের দাম $200 অবধি ইরান পৌঁছতে পারে। অন্যদিকে অন্যদিকে ইরান বলছে জাপানের যুদ্ধজাহাজগুলো, জাপানের তেলবাহী জাহাজগুলো হরমুজ প্রণালী অতিক্রম করতে দিবে। যেই জাপান যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এশিয়ায়। আর গত 2 দিন আগে জাপানের প্রধানমন্ত্রী তাকাইসি ট্রাম্পের কাছে গিয়েছিল, ট্রাম্পের কাছে গিয়ে বলেছে পুরো পৃথিবী যদি যুক্তরাষ্ট্রের সাথে নাও থাকে আমরা যুক্তরাষ্ট্রের সাথে আছি, আমরা মোটামুটি যুক্তরাষ্ট্রের কোলে বসে আছি, এমন একটা পরিস্থিতি তৈরি করে এসেছে সে। কিন্তু এর একদিন পরেই ইরান ঘোষণা দিয়েছে জাপানকে তারা এই রাস্তা দিয়ে বা এই হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ করতে দিবে। এখন এটা এমনটাও হতে পারে যে যারা হচ্ছে ইরানকে অর্থ দিচ্ছে, যেমনটা 2 দিন আগেই ওয়াল স্ট্রিট জার্নাল একটা খবর করেছিল, আর এটার এগেনস্টে ইরান এখনও কোনো বক্তব্য দেয়নি, যে প্রত্যেকটা ব্যারেলের জন্য, প্রত্যেকটা তেলের জাহাজের জন্য ইরান $2 মিলিয়ন নিচ্ছে সেফলি হরমুজ প্রণালী পার করে দেওয়ার জন্য। এটা অনেক বড় অ্যামাউন্ট, ইরানের জন্য অনেক বড় অ্যামাউন্ট। এটা যদি হয় সেক্ষেত্রে প্রতিদিন যদি ইরান 50 থেকে 100টা তেলবাহী জাহাজও এখান থেকে পার করে, সেক্ষেত্রে 100টা পার করলে $200 মিলিয়ন তাদের প্রতিদিনের যুদ্ধ খরচ উঠে যাচ্ছে। পাশাপাশি তাদের যে ক্ষতিপূরণ দেওয়া লাগবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের, সেই ক্ষতিপূরণেরও কিছু অংশ উঠে আসছে। এটা যুদ্ধ যুদ্ধের যে খরচ, সেই খরচ জোগাড়ের জন্য সবচেয়ে ভালো পন্থা। এখন এই ধরনেরও নেগোসিয়েশন হতে পারে। অন্যদিকে দেখবেন ভারতের সাথে ইরানের প্রধানমন্ত্রী কথা বলছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলছে, এই দ্বিতীয়বার কথা বলেছে যুদ্ধের মধ্যে। আর এটাতে করে বোঝা যায় যে ভারতের ইসরায়েলের সাথে যত সম্পর্ক থাকি না কেন, ইরানও সেই সম্পর্ক রক্ষা করে চলছে। এতে যদিও ভারতের সফলতা সবচেয়ে বেশি, ভারত মধ্যপ্রাচ্যের সবগুলো আরব দেশ, ইরান, পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সাথেও সম্পর্ক ব্যালেন্স করে দেন হচ্ছে, আলোচনা চালিয়ে যাচ্ছে। এখানে মূল বিষয় হচ্ছে ইরানের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশগুলোর মধ্যে চায়না আর ভারত হচ্ছে অন্যতম। চায়না হচ্ছে সবচেয়ে বড়, এরপরেই হচ্ছে ভারতের অবস্থান। আর ইরান হয়তো বা চাইছে না ভারত যার সাথেই সম্পর্ক রাখুক তার বড় একটা তেল গ্রহণকারী দেশ হাত থেকে ছুটে যায়, তার অর্থনীতি যাতে ভেঙে না পড়ে। এই কারণেই হয়তো বা ইরান একটা নেগোসিয়েশনের মাধ্যমে ভারতের সাথে তেল বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আর যুক্তরাষ্ট্র আসলে বাধ্য হচ্ছে তাদের উপর থেকে তেল নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে। যদিও যুক্তরাষ্ট্র দাবি করছে বা প্রিপারেশন নিচ্ছে যে তাদের যেই উপকূলবর্তী দ্বীপগুলো আছে, পাশাপাশি খার্ক দ্বীপ হচ্ছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপ তেল সরবরাহের জন্য, সেই খার্ক দ্বীপ সহকারে হরমুজ প্রণালীর দ্বীপগুলো দখল করে নেবে, সেটা অনেক পরের বিষয়। কেননা এই দ্বীপগুলোও ইরান টার্গেট করতে জানে, সেটা অনেক পরের বিষয়। তারা এই ধরনের চিন্তা ভাবনা করছে। এখন বিষয় হচ্ছে এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের কথাবার্তা আসলে মার্কিন জনগণকে বিভ্রান্ত করার জন্য। যেমনটা আপনারা দেখেছেন ওই তাদের সবচেয়ে বড় বিমান ঘাঁটির উপরে ড্রোন ওড়াটা, এটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে কনভিন্স করার জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে কনভিন্স করার জন্য, তাদেরকে কনভার্ট করার জন্য যে আসলে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের যুদ্ধ, এই যুদ্ধে বৈধতা দেওয়ার জন্য, আর কিছুই না। এই ধরনের পরিকল্পনা করে যাচ্ছে, এই ধরনের পদক্ষেপ নিয়ে যাচ্ছে, কিন্তু দিন শেষে তারা ব্যাপক মাত্রায় আটকে গেছে। অন্যদিকে গত রাতে
যখন নাতানজে হামলা হলো, ইরান ব্যাপক মাত্রায় হামলা চালিয়েছে ইসরায়েলে। আপনি ধারণা করছেন গত 21 দিনে ইসরায়েল বলেছে তাদের 22 জনের মতো নিহত হয়েছে। তাদের 22 জনের মতো নিহত হয়েছে। 22 জন না, তাদের 11 জন নিহত হয়েছে। টোটাল গত রাত সহকারে 22 জন। 11 জন নিহত হয়েছে গত রাতেই। গত রাতে এক রাতের হামলায় 200 জন আহত, 11 জন নিহত হয়েছে। এটা বলছে ইসরায়েলি সরকারি হিসাব। এখন আপনারা নিজেরাই ক্যালকুলেট করে নিন বা আপনারা নিজেরাই ধরে নিন যে আসলে কী পরিমাণ হত্যাযজ্ঞ ইরান চালিয়েছে গত রাতে। আর এটা কখন হয়েছে? তাদের নাতানজে যখন হামলা হয়েছে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট দাবি করেছে তাদের নাতানজে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। নাতানজে হামলার পরেও তারা এখনও নাতানজকে সিকিউরভাবে রেখে দিয়েছে। অন্যদিকে তাদের যে ইস্পাহান, নাতানজের আশেপাশে যেই স্থাপনাগুলো ছিল সেগুলোকে মোটামুটি ঘুরিয়ে দেওয়া হয়েছে, যাতে ধারণা করা হচ্ছে যাতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী স্থলফোর্স সেখানে নেমে একটা ফিল্ড অপারেশন পরিচালনা করতে পারে। কিন্তু এটা কতটা সম্ভব হবে সেটা বড় একটা প্রশ্নের বিষয়। কিন্তু এই ধরনের পদক্ষেপ দেখা গেছে। আর এটার কারণ এই ফিল্ড অপারেশনই হতে পারে। আর এর পরপরই ইরান ব্যাপক মাত্রায় ডিমোনায় হামলা করে। ডিমোনার 12 বর্গ কিলোমিটার দূরে তাদের মিসাইল আছড়ে পড়ে। আর এতে করে 200 জনের মতো আহত হয়, 11 জনের মতো এক রাতেই নিহত হয়। এটা ইসরায়েলের দাবি অনুসারে, যেখানে গত 21 দিনে তারা দাবি করেছিল 11 জন নিহত হয়েছে। এমন একটা পরিস্থিতি। আর এই 12 বর্গ কিলোমিটার দূরে হামলা করার মানে হচ্ছে হয়তোবা যে নাতানজে তোমরা যে হামলা করেছিল, আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, যদি ক্ষয়ক্ষতি আরও বেশি হয় বা নাতানজে যদি সরাসরি তারা তোমাদের মিসাইল আঘাত এনে কোনো রেডিয়েশন ছড়িয়ে পড়ে বা আমাদের ইউরেনিয়াম ধ্বংস হয়ে যায়, সেক্ষেত্রে আমরা তোমাদের সরাসরি ডিমোনায় হামলা করব। আর ডিমোনা হচ্ছে ইসরায়েলের সবচেয়ে বড় পরমাণু গবেষণা কেন্দ্র। এটাকে মোটামুটি ফ্রান্স আর জার্মানি অর্থায়ন পাশাপাশি কাঠামোগত সহায়তা দিয়ে দাঁড় করিয়েছিল। আর সেটাকেই ইরান এখন টার্গেট করছে। ট্রাম্প আবার বলছে যদি যদি ইরান হরমুজ প্রণালী আগামী কয়েকদিনের মধ্যে বা নির্দিষ্ট সময়ের মধ্যে ছেড়ে না দেয়, সেক্ষেত্রে আমরা ইরানের ইলেকট্রিক স্থাপনাগুলোতে হামলা করব। আর এটার এগেনস্টে আবার ইরান বলেছে তুমি হামলা করো, যাই করো, যদি আমার ইলেকট্রিক স্থাপনায় হামলা করা হয় সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যেই ওয়াটার ইউটিলাইজেশন সেন্টার আছে সেগুলোতে আমি হামলা করব। পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোর যেই ইলেকট্রিক স্থাপনা আছে বা বিদ্যুৎ উৎপাদন স্থাপনা আছে সেগুলোতে আমরা হামলা করব, এটা নিশ্চিত। পাশাপাশি ইসরায়েলেও আমরা হামলা করব, এটা বলেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এখন দেখা যাক এই হুমকি আসলে কারটা বাস্তবায়ন করা হয়। কিন্তু এই যুদ্ধ এখন মোটামুটি একটা এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে। এই হচ্ছে বিষয়। এই যুদ্ধ থেকে এখন পেছনে ফিরে আসা ডিফিকাল্ট। দেখা যাক আগামী দিনগুলোতে কি হয়। তাহলে আজ রাখছি এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।